যারা বলে গুরুচরণের মৃত্যুকালে তার দ্বিতীয় পক্ষের সংসারটি নাকি অন্তঃপুরে বসে তাস খেলছিলেন, তারা বিশ্ব নিন্দুক। তারা তিলকে তাল করে তোলে। আসলে গৃহিণী তখন এক পায়ের ওপর বসে দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত তুলে কাঁচা তেঁতুল, কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পান্তা ভাত খাচ্ছিলেন। বাইরে থেকে যখন ডাক পড়ল, তখন স্তূপাকৃতির চর্বিত ডাঁটা এবং নিঃশেষিত অন্ন পাত্রটি ফেলে গম্ভীর মুখে বললেন, মরণ দশা, দুটো পান্তা ভাত যে মুখে দেব তার উপায় নেই। এদিকে ডাক্তার যখন জবাব দিয়ে গেল, তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর মাথার কাছে বসে ধীরে ধীরে বললেন, দাদা, যদি তোমার উইল করবার ইচ্ছা থাকে আমাকে একবার বলো না, আমি তোমার সমস্ত সাহায্য করে দিচ্ছি। গুরুচরণ ক্ষীণ স্বরে বললেন, আমি বলি, তুমি লিখে নাও। রামকানাই কাগজ কলম নিয়ে প্রস্তুত হলেন। গুরুচরণ বলে গেলেন, আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার স্ত্রী শ্রীমতী বরদা সুন্দরীকে দান করলাম। রামকানাই লিখলেন বটে, তবে লিখতে গিয়ে তার কলম একেবারে সরতে চাইছিল না। কারণ তার বড় আশা ছিল তার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশায়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হবে। যদিও দুই ভাইয়ে পৃথগণ্য ছিলেন, এই কারণেই সেই আশাতে নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করতে দেননি এবং খুব তাড়াতাড়ি বিবাহ দিয়েছিলেন। কিন্তু তাও রামকানাইকে লিখতে হলো এবং সই করবার জন্য কলমটা তাকে দাদার হাতে দিতে হলো। গুরুচরণ নির্জীব হস্তে যেভাবে সই করলেন তা কতগুলো বক্র এবং কম্পিত অক্ষরের মতো দেখালো। এটা যে তার নাম না অন্য কিছু সেটা আদেও বোঝা গেল না। পান্তা ভাত খেয়ে যখন স্ত্রী আসলেন, তখন গুরুচরণের বাক রোধ হয়েছে এবং সে যে আর কোনো দিন কথা বলবে না সেই ভেবে স্ত্রী কাঁদতে বসলেন। যারা অনেক আশা করে বিষয় থেকে বঞ্চিত হয়েছে তারা বলল মায়া কান্না, কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নয়। দলিলের বৃত্তান্ত শুনে নবদ্বীপের মা ছুটে এসে হঠাৎ একটা গোল বাঁধিয়ে দিলেন। তিনি বললেন, হায় কপাল আমার, মরণকালে বুদ্ধি না সয়, এমন সুন্দর চাঁদের টুকরো ভাইপো থাকবে গা। কপাল কপাল, সব কপাল। রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, শ্রদ্ধার থেকেও ভয়টা করতেন একটু বেশি, তাই তিনি আর থাকতে পারলেন না। ছুটে এসে বললেন, উফ, মেজো বউ, তোমার তো এখন বুদ্ধি নাশের সময় হয়নি, তাহলে তুমি কেন এরকম করছো? দাদা চলে গেছে, এখন তো আমি রয়ে গেছি। তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে একবার বলো, ঠিক আছে? এখন আমাকে বিরক্ত করো না। গল্প বলা কাজ অফিসিয়ালে আজকের বিশেষ নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, রামকানাইয়ের নির্বুদ্ধিতা। গল্প পাঠে শুভ্রনীল এবং গল্পের সূত্রধার আমি প্রবাল। স্টে টিউনড। নবদ্বীপ সংবাদ পেয়ে বাড়িতে এসে পৌঁছালো।
এবং মৃত জ্যাঠামশাইয়ের দেহের দিকে অভিমানের সুরে বলল, দেখছি দেখছি কে তোমার মুখাগ্নি করে। তোমার যদি সাধ্য শান্তি আমি করেছি তো আমার নাম নবদ্বীপ নয়। তবে গুরুচরণ লোকটা কিছুই মানত না আদেও। সে ডফ সাহেবের ছাত্র ছিল। শাস্ত্র মতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতে তার বিশেষ পরিতৃপ্তি ছিল। লোকে যদি তাকে খ্রিশ্চান বলতো সে জিভ কেটে বলতো, রাম রাম, আমি যদি খ্রিস্টান হই তো গোমাংস খাই। জীবিত অবস্থায় যার এই দশা, সদ্য মৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হবে এমন সম্ভাবনা নাই। এইদিকে নবদ্বীপ ভাবল, উপস্থিত বুদ্ধি ছাড়া আর কোনো প্রতিশোধের পথ মেলে না। তাই নবদ্বীপ একটা সান্ত্বনা পেল যে লোকটা পরকালে গিয়ে মরে থাকবে অবশ্য, কিন্তু যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠামশাইয়ের বিষয় না পেলেও কোনো ক্রমে পেট চলে যায়। কিন্তু জ্যাঠামশাই যে লোকে গেছেন সে লোকে ভিক্ষা করে পিণ্ড মেলে না, বেঁচে থাকবার অনেক সুবিধা আছে। রামকানাই তার বৌঠান বরদা সুন্দরীর কাছে গিয়ে বললেন, বৌদি, দাদা তোমাকে সমস্ত বিষয়ের মালিক করে দিয়ে গেছেন। এই যে তার উইল, এটা লোহার সিন্ধুকে তুমি যত্ন করে তুলে রেখে দিও। আর কখনো যদি আমাকে দরকার হয় অবশ্যই এই দায়টিকে একবার বলো। বিধবা বরদা সুন্দরী তখন মুখে মুখে দীর্ঘ পদ রচনা করে উচ্চস্বরে বিলাপ করছিলেন। দু চারজন দাসীও তার সঙ্গে স্বর মিলিয়ে মধ্যে মধ্যে দু চারবার নূতন শব্দ যোজনাপূর্বক শোক ও সঙ্গীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করছিল। মাঝখানে এই কাগজ খণ্ড নিয়ে এসে এক প্রকার লয়ভঙ্গ হয়ে গেল বলে এবং ভাবের পূর্বাপর যোগ রইল না বলে ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করল। ওগো, আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। ওগো, আমাকে রেখে দিবে গো। ঠাকুরপো, কি সর্বনাশ হয়ে গেল গো, আমার কি সর্বনাশ হয়ে গেল। ও ঠাকুরপো, ঠাকুরপো, আচ্ছা ঠাকুরপো, লেখাটা কার গো? লেখাটা তোমার বুঝি? গো, অমন যত্ন করে আমাকে আর কে দেখবে গো, কে দেখবে? আমার দিকে মুখ তুলে কে চাইবে গো? কেউ চাইবে না। তোরা একটু থাম না বাবা, মেলা চেঁচাস, অত চেঁচাস নে, কথাটা শুনতে দে গো। বৌদি, এই উইলটা তুমি তুলে রেখে দিও, আমি এখন আসি। আমি আগে কেন গেলুম না গো, আমি কেন বেঁচে রইলুম? ঠাকুর, তুলে নাও গো, তুলে নাও আমাকে। সে আমাদের কপালের দোষ, সত্যি কপালের দোষ। এদিকে বাড়ি ফিরে গিয়ে নবদ্বীপের মা রামকানের সাথে তুমুল ঝগড়া করতে শুরু করলেন। বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে হতভাগ্য বলদ গাড়োয়ানের সহস্র গুতা খেয়েও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়িয়ে থাকে, রামকানাই তেমনই অনেকক্ষণ চুপ করে সহ্য করছিলেন। অবশেষে কাতর স্বরে বললেন, সারাদিন শুধু উইল উইল আর উইল। আচ্ছা বলো তো, উইলটা কি আমি করেছি? আমি কি দাদা?
তুমি তো একবারে বড় ভালো মানুষ কিনা তোমার দাদা বলল, আর অমনি ভাই লিখতে বসে গেলেন। এই শোনো, আমি না খুব ভালো করে জানি, বলে দিচ্ছি, যেই দিন আমি মরবো তোমরা বসে আছো কীর্তি করার জন্য। কোন এক পোড়ার মুখী ডাইনিকে ঘরে তুলে আনবে আর আমার এই সোনার টুকরো নবদ্বীপকে পাতারে ভাসিয়ে দেবে। ওটি এত সহজে হচ্ছে না গা, এত সহজে আমি মরছি নে, এত শীঘ্রই তো একদমই না। এইভাবেই রামকানাইয়ের ভাবী অত্যাচার আলোচনা করে গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হয়ে উঠতে লাগলেন। রামকানাই জানতেন, যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে এর তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হবে। এই ভয়ে অপরাধীর মতো চুপ করে থাকলেন, যেন কাজটা করে ফেলেছেন ভুল করে, যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় থেকে বঞ্চিত করে তার ভাবী দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখে দিয়ে মরে বসে আছেন। এখন অপরাধ স্বীকার না করে কোনো উপায় নেই। ইতিমধ্যে নবদ্বীপ তার বুদ্ধিমান বন্ধুদের সঙ্গে অনেক পরামর্শ করে মাকে এসে বলল, বুঝলে মা, একটা না উপায় পাওয়া গেছে। এখনো সময় আছে, এখনো কিন্তু আমি জ্যাঠামশায়ের যা বিষয় সম্পত্তি আছে সব কিন্তু আমি এখনো পেতে পারি। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে, কয়েকদিনের জন্য বাবাকে দূরে সরিয়ে রাখতে হবে। কিন্তু মানে আসলে সত্যি বলতে কি, বাবা যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু পুরো জিনিসটাই ভণ্ডুল করে দিতে পারে। নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধির প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না, সুতরাং কথাটা তারও যুক্তিযুক্ত মনে হলো। অবশেষে মার তাড়নায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করে কিছুদিনের মতো কাশীতে গিয়ে আশ্রয় নিলেন। অল্প দিনের মধ্যে বরদা সুন্দরী এবং নবদ্বীপ চন্দ্র পরস্পরের নামে উইল জালের অভিযোগ করে আদালতে গিয়ে উপস্থিত হলো। নবদ্বীপ তার নিজের নামে যে উইলখানি বের করেছে তার নামসই দেখলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয়। উইলের দু একজন নিঃস্বার্থ সাক্ষীও কিন্তু পাওয়া গেছে। বরদা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সই কারো বোঝবার সাধ্য নেই। তার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল, সে বলল, দিদি, তোমার ভাবনা নেই, আমি সাক্ষ্য দেব আর আরও সাক্ষ্য জুটিয়ে দেব। ব্যাপারটা যখন সম্পূর্ণ পেকে উঠল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাবাকে কাশী থেকে ডেকে পাঠালেন। অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে এসে উপস্থিত হলেন, এমনকি একটু রসালাপ করবারও চেষ্টা করলেন। জোর হাতে সহাস্য বদনে বললেন, গোলাম হাজির, এবার মহারানীর কি অনুমতি? গৃহিণী মাথা নেড়ে বললেন, থাক বাপু, আর রঙ্গ করতে হবে না। হ্যাঁ, ছুতো করে তো দিব্যি কাশী ঘুরে এলে, তা বলি আমাদের কথা তোমার একবার মনে পড়েনি? এইরূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরে পরস্পরের নামে আদরের অভিযোগ আনতে লাগলেন। অবশেষে নালিশ ব্যক্তিকে ছেড়ে জাতিতে গিয়ে পৌঁছল নবদ্বীপের মা। তিনি পুরুষের ভালোবাসার সঙ্গে মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করলেন। সে আর জানি নে, পুরুষ মানুষের ভালোবাসা হলো ওই মোল্লার মুরগি পোষার মতো, তা যেন জানতে আমার আর বাকি নেই বুঝি। নবদ্বীপের বাপ বললেন, রমণীর মুখে মধু, হৃদয় খুঁড়ে, কিছু না। যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাবা কবে পেলেন বলা শক্ত। ইতিমধ্যে রামকানাই সহসা আদালত থেকে এক সাক্ষীর সাহায্য পাওয়ার কথা পেলেন। অবাক হয়ে যখন তার মর্মগ্রহণের চেষ্টা করছেন তখন নবদ্বীপের মা এসে কেঁদে ভাসিয়ে দিলেন, বললেন,
ওই ওই ডাইনি মুখ পুরি মেয়েটা আমার সোনার চাঁদ নবদ্বীপটাকে তার ন্যায্য অধিকার থেকে তাড়িয়ে ছাড়বে গা। তার জ্যাঠার একমাত্র উত্তরাধিকার হওয়ার অধিকার থেকে তাড়িয়ে ছাড়বে গা। কপাল আমার, শুধু তা নয়, আমার এই সোনার টুকরো ছেলেটাকে নাকি জেলে পাঠানোর কথা ভেবে রেখেছে। কপাল আমার। অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করে নিয়ে রামকানাইয়ের চক্ষু স্থির হয়ে গেল। তিনি উচ্চস্বরে বলে উঠলেন, হায় রে হায় রে, তোরা কি সর্বনাশ করেছিস ওরে বাবা রে। গৃহিণীও ক্রমে নিজ মূর্তি ধারণ করে বললেন, কেন কেন বলি কেন? হ্যাঁ, এতে আমার এই সোনার টুকরো ছেলের কি দোষ হয়েছে শুনি? কি দোষ হয়েছে? সে তার জ্যাঠার বিষয় নেবে না? হ্যাঁ, এমন এক কথা ছেড়ে দেবে? শুনি বলো দেখি, কোথা থেকে এক 8-20 বেটি এসে বসলো কে জানে বাবা। এ কোন সৎকুলের ছেলে মেনে নেবে? তুমি আমার বলো তো, কোন সৎকুলের ছেলে মেনে নেবে? না, আমি মানছি মৃত্যুর আগে তোমার দাদার মতিভ্রম হয়েছিল ওই ডাইনির মন্ত্র বলে। তা সেই ভুলটা যদি তার নিজের ভাইপো শুধরে দেয়, তাতে কি কোনো দোষ আছে গা? তুমি বলো তাতে কি কোনো দোষ আছে? কি এমন অন্যায় কাজ করেছে আমার ছেলেটা, আমার এই সোনার টুকরো ছেলেটা কি এমন অন্যায় কাজ করেছে? সব সময় তোমরা বলে যাবে। ছি 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 ছি, কোথা থেকে এক চক্ষু খাদিকা ভর্তার পরমায়ু হন্ত্রী অষ্টকুষ্ঠীর পুত্রী উড়ে এসে জুড়ে বসবে, এটা কোন সৎকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করতে পারে? যদি বা মরণকালে এবং ডাকিনীর মন্ত্রগুণে কোনো এক মূঢ় মূর্তি জ্যেষ্ঠ তাঁতের বুদ্ধিভ্রম হয়ে থাকে, তবে সুবর্ণময় ভ্রাতুষ্পুত্র সে ভ্রম নিজ হস্তে সংশোধন করে নিয়ে এমন কি অন্যায় করতে পারে? তবে সুবর্ণময় ভ্রাতুষ্পুত্র সে ভ্রম নিজে হাতে সংশোধন করে নিলে এমন কি অন্যায় কার্য হবে? হতবুদ্ধি রামকানাই যখন দেখলেন তার স্ত্রী পুত্র উভয় মিলে কখনো বা তর্জন গর্জন, কখনো বা অশ্রু বিসর্জন করতে লাগলেন, তখন তার কপাল চাবড়ানো ছাড়া আর চুপ করে বসে থাকা ছাড়া আর কিছুই মাথায় আসলো না। প্রায় 2 দিন চিন্তাগ্রস্ত রামকানাইয়ের না খেয়ে কাটল। ওদিকে মামলার দিন এসে উপস্থিত হলো। ইতিমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরীর মামাতো ভাইটিকে ভয় প্রলোভন দেখিয়ে এমন বশ করে নিয়েছে যে অনায়াসে নবদ্বীপের পক্ষে তাকে সাক্ষী দিতে বাধ্য করা হলো। জয়শ্রী যখন বরদা সুন্দরীকে ত্যাগ করে অন্য পক্ষে যাবার আয়োজন করছে, তখন রামকানাইয়ের ডাক পড়ল। অনাহারে মৃতপ্রায় শুষ্ক ওষ্ঠ, শুষ্ক রসনা বৃদ্ধ তার কাঁপা আঙুল দিয়ে সাক্ষ্যমঞ্চের কাঠগোড়া চেপে ধরলেন। চালাক ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথাগুলো তার কাছ থেকে বের করে নিলেন এবং তার কথা আরম্ভ করলেন। বহু দূর থেকে আরম্ভ করে সাবধানে অতি ধীর বক্রগতিতে বিষয়ের কাছাকাছি হওয়ার উদ্যোগ করতে লাগলেন। আচ্ছা রামকানাই বাবু, আপনি মহামান্য জজ সাহেবের কাছে বলুন আপনার দাদা উইলটি ঠিক কার নামে করে গেছেন। তখন রামকানাই জজের দিকে ফিরে জোর হাত করে বললেন, হুজুর, আমি বৃদ্ধ, অত্যন্ত দুর্বল, অধিক কথা বলবার আমার সামর্থ্য নেই। তবে আমি সবই বলবো, কিন্তু বেশি কথাতে নয়।
আমার দাদা আমার আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী তার মৃত্যুর সময় সমস্ত সম্পত্তি তার তার স্ত্রী আমার বৌদি শ্রীমতী বরদা সুন্দরীকে সব লিখে দিয়ে যান। আর সে উইল আমি নিজে হাতে লিখেছি হুজুর, এবং আমার দাদার সে উইলে নিজের স্বাক্ষর পর্যন্ত আছে। আমার পুত্র নবদ্বীপ চন্দ্র সে উইল দাখিল করেছে। সে মিথ্যে এই বলে রামকানাই কাঁপতে কাঁপতে মূর্ছিত হয়ে পড়লেন। চালাক ব্যারিস্টার সবুদ্ধিতে তার পাশের অ্যাটর্নিকে বললেন, দেখলেন তো লোকটাকে কেমন ঠেসে ধরেছিলাম। মামাতো ভাই ছুটে গিয়ে দিদিকে বললেন, আরে দিদি দিদি, বুড়ো তো সমস্ত মাটি করে দিয়েছিল। এই যে আমার সাক্ষেই মোকদ্দমাটা রক্ষা পেল, বুঝলি? এই যে আমার জন্যে। দিদি বললেন, বটে বাপু, মানুষ যে নাকি অত সহজ গো। তবে আমি বুড়োকে কিন্তু ভালো বলেই জানতুম। জেলে থাকা নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভেবে স্থির করল নিশ্চয়ই বুড়ো ভয়ে কাজ করে ফেলেছে, তা নইলে সাক্ষীর বাক্সের মধ্যে উঠে বুড়ো বুদ্ধি হয়তো ঠিক রাখতে পারেনি। সত্যি এরকম আস্ত একটা নির্বোধ লোক শহর খুঁজলেও পাওয়া যাবে না। ঘরে ফিরে এসে রামকানাইয়ের কঠিন বিকার জ্বর এসে উপস্থিত হলো। প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করতে করতে এই নির্বোধ সর্বকর্মপণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বাবা পৃথিবী থেকে কোথায় যেন বিলুপ্ত হয়ে গেল। নবদ্বীপ বাবা, ওরম করে কারুর জিনিস ওরকম করে কারুর জিনিস হস্তক্ষেপ করতে নেই বাবা। আত্মীয়দের মধ্যে কেউ কেউ বলল, আর কিছুদিন আগে যদি বুড়োটা যেত তাহলে সত্যি ভালো হতো সবার, কি বলেন? একদম ঠিক বলেছে, সত্যি। কিন্তু তাহাদের নাম করিতে চাই না। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ ও নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা। বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ।
গল্প বলা কাজ অফিসিয়ালে আজকে শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প রামকানাইয়ের নির্বুদ্ধিতা। গল্প পাঠ ও রামকানাইয়ের চরিত্রে শুভ্রনীল, গুরুচরণ ও মামাতো ভাইয়ের চরিত্রে অভিক, নবদ্বীপ ও গল্পের সূত্রধার আমি প্রবাল, বরদা সুন্দরী অঙ্কিতা, মেজবৌ সৌমি, অ্যাডভোকেট অয়ন এবং গল্পের শেষে আপনারা যে কবিতাটি শুনলেন তার কণ্ঠ দিয়েছে নন্দিনী। অন্যান্য চরিত্রে শুভ্রনীল এবং প্রবাল। সাউন্ডস্কেপ ডিজাইন প্রবাল, পোস্টার ডিজাইন ব্রতপ্রিয়া ও প্রবাল, সমগ্র পর্ব পরিচালনায় প্রবাল। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে। টিল দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, your গল্প পার্টনার।